18 মাসে যেসব জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাদেরকে হুম, এনকারেজ করা হচ্ছে, আপনার একটার পর একটা পলিটিক্যাল পার্টি আসতেছে বিভিন্ন ফ্রন্টের নাম দিয়ে, যে তারা কিন্তু আপনার মৌলবাদী শক্তি, তারা কিন্তু জঙ্গিবাদে বিশ্বাস করে, তারা জি, গণতন্ত্রে তো বিশ্বাস করে না। এবং তারা এই বিষয়টাও আছে যে এই আপনার যে ওই জুলাই সনদ, জুলাই সনদ দিয়ে যে তারা একটা বড় ধরনের আন্দোলন করতে চাচ্ছে, সে আন্দোলন যে শুধুই রাস্তাঘাটের আন্দোলন তা তো না, এর পেছনে আপনার ভায়োলেন্স হতে পারে, থ্রেট, সেটার একটা বই প্রকাশ সেভাবেও অর্গানাইজ করতেছে যে তোমরা জুলাই সনদ সম্পূর্ণ মেনে নাও। জুলাই সনদ তো সম্পূর্ণভাবে মেনে নেওয়া সম্ভব না। আমাদের কান্ট্রি এই মুহূর্তে পুলিশের হেডকোয়ার্টার থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সংসদ ভবন সহ বিভিন্ন স্থাপনায়, গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলা আশঙ্কা, শাহবাগ থেকে শুরু করে ধর্মীয় উপাসনালয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে জঙ্গিবাদী হামলার আশঙ্কা এটি নতুন কিছু নয়, কিন্তু আমরা যখন দেখলাম ডক্টর ইউনূস সরকারের সময় জঙ্গিবাদকে উৎসাহিত করা হয়েছে, জঙ্গিবাদ কার্যক্রমের সঙ্গে জড়িতদের জামিন দেওয়া হয়েছে, ছেড়ে দেওয়া হয়েছে, জেল গেট ভেঙে তারা অনেকে চলে আসছেন এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। সবশেষ পর্যায়ে পুলিশ হেডকোয়ার্টার থেকে যে নোটিশটি জারি করা হলো জঙ্গিবাদী হামলার আশঙ্কায়, আপনি এটি কি কি বলবেন? মানে এটি কি মেড বাই ডক্টর ইউনূস, নাকি এর আগে আমরা স্বাভাবিকভাবে, মানে স্বাভাবিক মানে মাঝে মধ্যে যেভাবে জঙ্গি হামলার আশঙ্কা করেছি বা এক ধরনের হুমকি ছিল তার ধারাবাহিকতা? না, একটা তো আমাদের এখানে জঙ্গি মনোভাবের লোক ছিল এবং জঙ্গিবাদকে কিছু কিছু দল উৎসাহিত করেছে, এটা তো ছিলই, কিন্তু এইটা পালে বাতাস পেল যখন ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলেন। ওনার একটা পলিসির মধ্যে ছিল যে দেশের ভিতরে গন্ডগোল করে, আপনার মব করে, সন্ত্রাস করে, জঙ্গিবাদের মাধ্যমে একটা অস্থির অবস্থার সৃষ্টির মাধ্যমে উনি কিন্তু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন বহুদিন, বহুদিন, একদিন দুই দিন না, কয়েক বছর উনি আরো ক্ষমতায় থাকার ওনার একটা পরিকল্পনা ছিল। আমি বলি যে আপনি দেখেন যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি একজন ছাত্র নেতা এবং উনি কিন্তু এলজিইডির এই ছিলেন, অ্যাডভাইজার হিসেবে ছিলেন। আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া একটা প্রোগ্রাম নিয়েছিলেন, একটা প্রজেক্ট নিয়েছিলেন 27 কোটি টাকায়, যেখানে যুব উন্নয়নের মাধ্যমে আহ, ছাত্রদেরকে মানে তরুণদেরকে আপনার অস্ত্র পরিচালনায় ট্রেনিং দেওয়ার জন্য। তো এটা ইউনূসের এই ছাড়া তো আর হয় নাই। এই যে একটা জঙ্গিবাদকে সশস্ত্র মানে আন্দোলন বা সশস্ত্র আক্রমণের ব্যবস্থার জন্যই কিন্তু এই সরকার কাজ করে গেছে। তারপরে আপনি দেখেন আইএসআই থেকে, পাকিস্তান থেকে কত লোক আসছে গেছে, তারই কিন্তু একটা রেজাল্ট হচ্ছে আজকে যে এই পুলিশের যে দুদিন আগে যেটা দিল। হুম, হুম। জঙ্গিবাদের বীজ আগে থেকে ছিল, তাকে সেই মহিরু হওয়ার জন্য এই ইউনূস সাহেব এটাকে এনকারেজ করছে, চেষ্টা করছে। উদ্দেশ্য যে একটাই, দেশের ভিতরে যদি অস্থিতিশীল সিচুয়েশন থাকে তাহলে ওনার এই শাসন ক্ষমতাটাকে আরো দীর্ঘায়িত করা যায়। এটা একটা অত্যন্ত একটা নিকৃষ্ট ধারণা, এবং নিকৃষ্ট মনের লোকেরা এই ধরনের কাজ করতে পারে। আপনি যে বিষয়টা উল্লেখ করলেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে আহ, তিনি তো ছিলেন যে ক্রীড়া ও যুব উন্নয়ন মন্ত্রণালয়ের, এবং আমরা আরেকটি বিষয় জানি যে আশিক চৌধুরী, বিডার যিনি চেয়ারম্যান, তার উদ্যোগে সম্ভবত 9,000 তরুণ তরুণীকে অস্ত্র প্রশিক্ষণের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল। এই বিষয়টা কি আপনার জানা আছে যে এখন চলমান কিনা, বা সেই আশিক চৌধুরী তো এখনো বিডার নির্বাহী কর্মকর্তা? এইটা আমি সঠিক বলতে পারবো না, তবে আহ, রিজওয়ানা হাসানের একটা প্রোগ্রাম ছিল, সে ফাইন্যান্স করতো একটা গ্রুপকে, তাদের ডিফেন্ডার, ডিফেন্ডার এই ধরনের একটা গ্রুপকে, প্রাক্তন সেনাবাহিনীর তারা সদস্য ছিল, তাদেরকে উনি ফাইন্যান্স করছেন, এই ধরনের কথা শোনা গেছে। আহ, পত্রিকায় দেখছি বলে মনে হয় না, কিন্তু আমি আমাকে রিলায়েবল সোর্স থেকেই বলা হয়েছে। অর্থাৎ এই যে কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্টের টোটাল গ্রুপটাই ছিল যে দেশদ্রোহী, দেশের প্রতি তাদের কোন রকমের দেশপ্রেম ছিল না, তাদের ছিল ক্ষমতা প্রেম, যেভাবেই হোক, যে গ্রুপের মাধ্যমেই হোক। যেমন ধরুন আপনার যে
এই যে যারা জিহাদি, যারা সন্ত্রাসীদেরকে ছেড়ে দেওয়া হলো, ইন্টেনশনালি ছেড়ে দেওয়া হলো। কেন ছেড়ে দেওয়া হলো? দেশের ভিতরে যেন অস্থিতিশীল সিচুয়েশন হয় এবং আপনার মব হয়। এই যে মব করছে, আপনি দেখেন যে প্রথম আলো ডেইলি স্টারে যে মব হইলো, কয় হাজার লোক ছিল, সেটা কি ইউনুস ই করে নাই, অ্যালাউ করে নাই? অ্যালাউ তো করছে, ইউনুস করছে। ইউনুসের যারা সহযোগী ছিল তারা করছে, এবং বহু লোক কিন্তু মারা যেত, 26 জন সাংবাদিক মারা যেত। এখানে বাঁচাইছে আমাদের নুরুল কবির সাহেব, জীবনের রিস্ক নিয়ে যে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। সেদিনকেও কথা হলো, তো খুব ভয়াবহ রকম পরিস্থিতি ছিল। যে লোক দুইটা সংবাদপত্র, সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্রকে পুড়িয়ে দিতে পারে, পুড়িয়ে দিচ্ছে, বলবো এই কারণে তার হাতে মিলিটারি ছিল, বিডিআর ছিল, পুলিশ ছিল, অনেক কিছু ছিল। সে কিন্তু একটা কিচ্ছু বলে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যখন পত্রিকাগুলো পুরো মানে মানে ভস্মীভূত হয়ে গেল। সুতরাং এই লোককে এখন বিচারের আওতায় আনা উচিত, এই বিচার ইমিডিয়েটলি আনা উচিত। আমার মনে হয় যে সংসদে একটা সিলেক্ট কমিটি করে তাকে তদন্ত করা, তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং যে প্রচলিত যে আইন আছে, প্রচলিত আইন হচ্ছে যারা ক্ষমতা অবৈধভাবে দখল করে কিংবা অবৈধভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, তার কিন্তু একটা শাস্তির বিধান আমাদের সংবিধানে আছে, যে 7-এর ক ধারা এবং খ ধারা। সেই শাস্তি কিন্তু সর্বোচ্চ শাস্তি। উনি তো তাই করছে, উনি তো এই কাজই করছে, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। 3 মাস 6 মাসের মধ্যে ইলেকশন দিবে, সেটাকে উনি নানাবিধ প্রক্রিয়ায় এই আপনার কমিশন করে, এটা করে, সেটা করে, শেষের দিকে তো উনি ব্ল্যাকমেল করছে বিএনপি কে, ব্ল্যাকমেল করছে যে তুমি যদি এই হা ভোটে না দাও তাহলে তো ইলেকশন বাতিল করে দেবো, বাতিল করে দেবো। এবং তাদের সহযোগী ছিল তো জামাত, জামাত যদি তখন ইলেকশনে না আসে তখন তো একদলীয় ইলেকশন হয়ে যায়। এইভাবে ব্ল্যাকমেল করেই তো তারা যে হা ভোটে রাজি করাইছে। আমরা তো জঙ্গিবাদী বা যেই সংখ্যার জায়গাগুলো বা জঙ্গিবাদী কার্যক্রমের যে বিষয়গুলো, সেগুলো তো দুটো বিষয় দেখি সারা বিশ্বে। একটা হচ্ছে যে জঙ্গিবাদী গোষ্ঠীর নানান উদ্দেশ্য থাকে, আন্তর্জাতিক কানেক্টিভিটি তারা মেনটেন করে। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদকে উৎসাহিত করা। আওয়ামী লীগ আমলে জঙ্গিবাদ নিয়ে অনেক কিছু হয়েছে, এটা সত্য কথা, জঙ্গি নির্মূল করা হয়েছিল। ডক্টর ইউনূসের সময় যাদেরকে আটক করা হয়েছিল তাদেরকে ছেড়ে দেওয়া হলো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি মাঝে মেয়রের দায়িত্বে ছিলেন, ভারপ্রাপ্ত প্রশাসকের দায়িত্বে ছিলেন, তার সম্পর্ক ছিল হিজবুত তাহরীরের সঙ্গে, তার নামে মামলাও ছিল, জামিনে তিনি ছিলেন। তাকে জেলা প্রশাসক সিটি কর্পোরেশন প্রশাসক করা হলো। এবং এই যে সাবেক উপদেষ্টা, সাবেক ছাত্র সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার অনুরোধেই তাকে আহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিছুতেই কিছু হয়নি। অর্থাৎ আর একদিকে আমরা দেখলাম যে হিজবুত তাহরীরের যে লোকজন, তাদের যে মিছিল ইউনূস সরকারের সময় দফায় দফায়, আমরা ইসলামিক স্টেট মানে আইসিস এর এক ধরনের জয় জয়কার দেখলাম, তাদের পতাকা যেখানে সেখানে উঠতে দেখলাম। মৌলবাদী বিভিন্ন পর্যায়ের গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠলো। আমরা বলতে পারি কিনা যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ডক্টর ইউনূস জঙ্গিবাদের চাষ করেছে? যদি করে থাকে তার উদ্দেশ্যটা আসলে কি ছিল? অনেক ধরনের আলোচনা হচ্ছে, মানে আপনি এই জায়গায় এসে কি বলবেন? আপনি বলেন যে নির্বাচন দীর্ঘায়িত করতে সে নানান ধরনের প্রতারণা করেছে, এর জন্য তার মৃত্যুদণ্ড হতে পারে। বাংলাদেশের সাংবিধানিক যেই ইয়েগুলো, আইনগুলো আছে, এই যে জঙ্গিবাদকে উৎসাহিত করা, জঙ্গিবাদের চাষ করা, এর কারণে তার কি বিচার হতে পারে? আর একই সঙ্গে প্রশ্ন, তাকে কেন এখনো জবাবদিহিতার আওতা আনা হচ্ছে না, যে অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে? শুধু তার বিরুদ্ধে তো না, তার যারা সহযোগী ছিলেন তাদের বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে, আপনার সামাজিক মাধ্যমে আছে, গণমাধ্যমে আছে, এবং আমরাও জানি যে অনেক দুর্নীতি তারা করেছেন, কিন্তু কারোর বিরুদ্ধেই কিন্তু কোন রকম তদন্ত শুরু হয়নি। শুরু হয়েছিল আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তারপরে মাহফুজ আলমের যারা এপিএস ছিলেন, এই ধরনের তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল, এবং দুদক থেকে বলা হয়েছিল যে দুর্নীতির প্রাথমিক উপাদান পাওয়া গেছে। কিন্তু তারপরে কি হলো? তারপরে তার কিছু হচ্ছে না। আমি ধারণা করি এই চক্রটা, এই ইউনূস চক্রটা, দেশি বিদেশি যার সহযোগীরা মিলে এদের ডিপ স্টেটের সাথে একটা, মানে দেশি বিদেশি ডিপ স্টেটের সাথে
একটা সমঝোতা আছে, যার ফলে তারা চুরি চামারি করে গেল, কিন্তু তাদেরকে বিচারের আওতায় এই সরকার আনতে পারতেছে না বা উদ্যোগ নিতে পারতেছে না। এটি একটা দুর্ভাগ্যজনক যে ভবিষ্যতেও তো এরকম আর গ্রুপ আসবে, লুটপাট করে চলে যাবে। এখানে যে চাষাবাদ করছে, জঙ্গিদের চাষাবাদ করার মেইন কারণ ছিল তার ক্ষমতাকে দীর্ঘায়িত করা। ক্লিয়ারলি বোঝা যায় এখানে, আপনার রকেট সায়েন্স হওয়ার দরকার নাই, আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন যে দেশের ভিতরে বিভিন্ন ধরনের জঙ্গিবাদ উনি উৎসাহিত করছেন, অর্থাৎ উনি সন্ত্রাস, মব, এইগুলিকে উনি উৎসাহিত করছেন বিভিন্ন, শুধু যে ইসলামিক তারা এই যে চুরি ডাকাতি সবকিছুই আহ উনি উৎসাহিত করছেন, যাতে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। ওই ওসিলায় যেন উনি বলতে পারে যে এখন নির্বাচন দেওয়া যাবে না, এখন নির্বাচনের সময় হয়নি, পরিবেশ অত্যন্ত আহ ভঙ্গুর, পরিবেশ অত্যন্ত উত্তাল। এইটা ছিল ওনাদের মূল অবজেক্টিভ, কিন্তু ফরচুনেটলি এইটা ওনারা সাকসেসফুল হতে পারে নাই। এই যে যে হামলার হুমকি পুলিশ প্রশাসন পক্ষ থেকে জানানো হয়েছে, আপনি এটিকে কি মনে করছেন? মানে এটি কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? মানে ওই যে আমরা এর আগে দেখলাম যে হরফুল জিহাদ কিংবা জেএমবি ইত্যাদি ইত্যাদি, তাদের যে একটি উদ্দেশ্য ছিল খিলাফত রাষ্ট্র কায়েম করা, আহ, এরকমই কোনো নতুন করে তারা সংগঠিত হওয়ার বিষয়, নাকি ডিপ স্টেটের কথা যদি বলছিলেন, এই বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চক্রান্ত আছে, নানান ধরনের দেন দরবার হচ্ছে অনেক কিছু পাওয়ার জন্য। ডিপ স্টেটের খেলা তো ছিল, আমরা 5 আগস্ট আন্দোলনে আমরা দেখেছি ডিপ স্টেটের একটি অংশগ্রহণ ছিল, হয়তো সাধারণ মানুষ আন্দোলনে নেমেছিল, কিন্তু পেছনে তো তারা কলকাঠি নেড়েছে। তো এটি তারই ধারাবাহিকতা কিনা বিএনপি সরকারকে ডিস্টাবলাইজ করার, বা আওয়ামী লীগকে তাড়িয়েছে, এখন বিএনপি কে মাইনাস করে নতুন কোন মৌলবাদী শক্তি তারা এস্টাবলিশ করে তাদের যেই রিকোয়ারমেন্ট গুলো সেগুলো ফুলফিল করা, এমন কোন সমীকরণ আপনি দেখছেন কিনা? না, এটা তো বোঝাই যায় এরকমই সমীকরণ, যে আওয়ামী লীগকে তারা ক্ষমতাচ্যুত করতে পারছে। আওয়ামী লীগের নিজস্ব এও ছিল, এমন না যে হঠাৎ করে হয়েছে, নিজস্ব তাদের। হ্যাঁ, এখন বিএনপি কেবল ক্ষমতায় আসছে। আপনি দেখেন যে এই একজন ব্যারিস্টার আছে, ব্যারিস্টার শাহরিয়ার, উনি বললেন যে কি বলে, আমরা তো ইচ্ছে করলে 50 লক্ষ লোক ঢাকায় নিয়ে আসতে পারি এবং বিএনপির পুলিশ নাই, তার তেমন কিছু নাই, সুতরাং অর্থাৎ 50 লক্ষ লোককে আইনা ঢাকা সিজ করে আপনার ক্ষমতা দখল করতে পারে। এইটা ইমপ্লাইড, এটা তো একটা জঙ্গি ধারণা, এটা একটা ফ্যাসিবাদী ধারণা যে আপনার জনগণ, আপনি কেবল একটা সরকার আসছে, আপনার 2 মাসও 100 দিনও পার হয় নাই, সেই সরকারকে এরা ফেলে দিতে চায়। এবং নাহিদ ইসলাম সেও বলতেছে যে রাজপথ আর সংসদ একাকার করে দেব, অর্থাৎ এই গ্রুপটা, এরা সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করে না, এই গ্রুপটা আপনার গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করে না। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনে একটা দল ক্ষমতায় আসছে, তাদেরকে আপনার সময় দিতে হবে তারা যেন রাষ্ট্রটা ঠিক মতো চালাতে পারে। তাদের গুছাই নেওয়ার আগেই আরো ফেলে দেব, ফেলে দেওয়ার কথা তো অনেকদিন থেকে বলতেছে। এটা একটা ফ্যাসিবাদী মনোভাবের প্রকাশ, এটা বোঝা যায়। সুতরাং আমি মনে করি যে বিএনপির আরো স্ট্রং হতে হবে, এদেরকে ছাড় দিলে চলবে না। এবং বাংলাদেশকে যদি জাতি রাষ্ট্র হিসেবে, বাংলাদেশ যদি একটা ধর্ম নিরপেক্ষ জাতি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চায়, এই যে মৌলবাদী শক্তি, এই যে জঙ্গিবাদ, এদেরকে নির্মূল করতে হবে এবং আদর্শিক ভাবে নির্মূল করতে হবে। শেখ হাসিনার আমলে হয়তো ফিজিক্যালি তারা নির্মূল করছে, কিন্তু আদর্শিক ভাবে তারা নির্মূল করতে পারে নাই। জঙ্গিবাদের আদর্শ রয়েই গেছে বাংলাদেশে, তাই তো আমরা এখন দেখতেছি আবার ধারাবাহিকতা অনুসারে বেরিয়ে আসতেছে। আপনি বলছেন যে বিএনপি কে আরো স্ট্রং হতে হবে, কিন্তু স্ট্রং হচ্ছে না কেন? বরঞ্চ কোন কোন ক্ষেত্রে আমরা ক্ষেত্র বিশেষ দেখছি কারো কারো অভিযোগ যে বিএনপি অনেকখানি ছাড় দিয়ে চলার চেষ্টা করছে, অনেকটা আপোষকামিতা তাদের রয়েছে এই মৌলবাদী শক্তিগুলোর সাথে। আপনাকে তেমনটা মনে হয় যারা এই ধরনের অভিযোগ করছে যে এক ধরনের ছাড় দেওয়া হচ্ছে? আর যদি দেওয়া হয়ে থাকে, যদি দেওয়া হয়ে থাকে, জি জি। না, ছাড় দেওয়া হচ্ছে এবং ছাড় দিচ্ছে, এটার আপোষ কবিতা যদি বলেন, এটারও সত্যতা আছে। সত্যতা আছে এই কারণে, বিএনপি তো অনেক উইকনেস আছে। সেটা উইকনেস হচ্ছে সে 17 বছর পরে ক্ষমতায় আসছে, তার পার্টি এখন রুট লেভেলে তেমন ভাবে কনসলিডেটেড না। তারপরে পুলিশ বাহিনীকে দিয়ে যে সে এদেরকে
কঠোরভাবে দমন করবে সেই অবস্থায় নাই। পুলিশ অ্যাকচুয়ালি কোন রাজনৈতিক দলের কথা অনুসারে জনগণের উপরে লাঠিচার্জ কিংবা গুলি বর্ষণ করবে বলে মনে হয় না। না, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? যদি ছাড় দিয়ে থাকে তাহলে কেন ছাড় দিচ্ছে, অথবা বিএনপি কেন খুব স্ট্রং পজিশনে যেতে পারছে না তাদের বিরুদ্ধে, এর কারণটা কি? তাদের যে উইকনেসটা লেভেলে, তো তারা ধরেন একটা দল 17 বছর পর্যন্ত উইল্ডারনেস ছিল, জেলে ছিল, পালায় ছিল, ঠিক মতো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি। সেই পার্টিটার ভিতরে যে পার্টি ডিসিপ্লিন যেটা, সেটা তো এখনো সঠিকভাবে আসতে পারে নাই এবং আসার কথাও না। একটু ধীরে ধীরে কনসলিডেটেড হবে। অ্যাট দ্য সেম টাইম তাদের যে পুলিশ বাহিনী আরো বেশি তাদের মরাল ফিরে পাবে এবং এই জঙ্গিদের এগেনস্টে কাজ করতে গেলে তো এদের শক্তি প্রয়োগ করতে হবে, এ বিষয়ে তো কোনো সন্দেহ নাই। সেই পর্যায়ে কিন্তু বিএনপি নাই। কিন্তু বিএনপি কে এটুকু অনুধাবন করতে পারছে যে যত বেশি ছাড় দেওয়া হবে ততই বেশি এই অপশক্তিটি তাদেরকে গিলে খাবে? জানি না বিএনপির নেতাদের মধ্যে কি ধারণা। তারা হয়তো ডেফিনেটলি বোঝে, ডেফিনেটলি তারা এই ধারণাটা আছে। তারা হয়তো ভাবতেছে আপাতত ছাড় দিয়ে এখন তো তাদের পক্ষে শক্তিশালী কোনো অ্যাকশন নেওয়া সম্ভব হচ্ছে না এইখানে। তারপরে আপনি ধরেন ক্রাইসিস করে গেছে যে আপনার একে তো আপনার এই তেলের সংকটের ফলে, জ্বালানি সংকটে জায়গায় জায়গায় মানুষজন খুবই ক্ষিপ্ত, যেখানে মারামারি হয়, এটা হয় সেটা হয়। সুতরাং এই অবস্থায় ছাড় দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনি দেখেন না যে জ্বালানি বিষয়ে কমিটি করছে একটা সংসদে, সেই কমিটিতে বিরোধী দল দাবি করছে যে তাদেরকে রাখতে হবে, সমান সংখ্যক মেম্বার রাখতে হবে, এবং এটা তারেক রহমান প্রধানমন্ত্রী উনি মেনে নিয়েছেন। এটাকে মনে করি একটা ভালো উদ্যোগ যে বিরোধী দল তোমরাও সমস্যার সমাধানে আসো। এট দ্য সেম টাইম এটা পলিটিক্যালি একটা খুব ভালো ডিসিশন হয়েছে। এখন যদি জ্বালানি বিষয়ে যেসব ব্যর্থতা হবে, সে ব্যর্থতার অংশীদার কিন্তু এই বিরোধী দল হবে সমানভাবে, কারণ সমান তারাই তো গাইডেন্স দিবে, এই সংসদীয় কমিটি গাইডেন্স দিবে হাউ টু সলভ দিস ফুয়েল প্রবলেম। এখানে যে ধরেই নিতে হবে যে জেনুইন থ্রেট আছে, এবং জেনুইন থ্রেট থাকাটা অসম্ভব তো না, এটা তো কোয়াইট পসিবল। আপনি দেখেন যে 18 মাসে যেসব জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, যাদেরকে এনকারেজ করা হচ্ছে, আপনি একটার পর একটা পলিটিক্যাল পার্টি আসতেছে বিভিন্ন ফ্রন্টের নাম দিয়ে, যে তারা কিন্তু আপনার মৌলবাদী শক্তি, তারা কিন্তু জঙ্গিবাদে বিশ্বাস করে, তারা গণতন্ত্রে তো বিশ্বাস করে না। এবং তারা এই বিষয়টাও আছে যে এই আপনার যে ওই জুলাই সনদ দিয়ে যে তারা একটা বড় ধরনের আন্দোলন করতে চাচ্ছে, সে আন্দোলন যে শুধুই রাস্তাঘাটের আন্দোলন তা তো না, এর পেছনে আপনার ভায়োলেন্স হতে পারে, থ্রেট, সেটার একটা বই প্রকাশ সেভাবেও অর্গানাইজ করতেছে যে তোমরা জুলাই সনদ সম্পূর্ণ মেনে নাও। জুলাই সনদ তো সম্পূর্ণভাবে মেনে নেওয়া সম্ভব না।